মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস পল্লী সমাজ। এই উপন্যাসের ষষ্ঠ পর্ব। আজ 2 মাস হইতে চলিল কয়েকজন ডাকাতির আসামির সঙ্গে ভজুয়া হাজতে। সেদিন খানাতল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পাওয়া যায় নাই এবং ভৈরব আচার্য সাক্ষ্য দিয়াছিল সে রাত্রে ভজুয়া তাহার সঙ্গে তাহার মেয়ের পাত্র দেখিতে গিয়াছিল, তথাপি তাহাকে জামিনে খালাস দেওয়া হয় নাই। বেনি আসিয়া কহিল, রমা, অনেক চাল ভেবে তবে কাজ করতে হয় দিদি, নইলে কি শত্রুকে সহজে জব্দ করা যায়? সেদিন মনিবের হুকুমে যে ভজুয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল, সে কথা যদি না তুমি থানায় লিখিয়ে রাখতে, আজ কি তাহলে ওই বেটাকে এমন কায়দায় পাওয়া যেত? অমনি ওই সঙ্গে রমেশের নামটাও যদি আরো 2 কথা বাড়িয়ে গুছিয়ে লিখিয়ে দিতে বোন, আমার কথাটা তখন তোরা তো কেউ কানে দিলি না। রমা এমন ম্লান হইয়া উঠিল যে বেনি দেখিতে পাইয়া কহিল, না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না, আর যদি হয় তাতেই বাকি, জমিদারি করতে গেলে কিছুতেই হোটলে তো চলে না। রমা কোনো কথা কহিল না। বেনি কইতে লাগল, কিন্তু তাকে তো সহজে ধরা চলে না, তবে সেও এবার কম চাল চালেনি দিদি। এই যে নতুন একটা স্কুল করছে, এ নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে। এমনি তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার ওপরে যদি লেখাপড়া শেখে তাহলে জমিদারি থাকা না থাকা সমান হবে, তা এখন থেকে বলে রাখছি। জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলে। ইহাতে দুজনের কোনো মতভেদ পর্যন্ত হয় নাই। আজ প্রথম রমা তর্ক করিল, কহিল, রমেশদার নিজের ক্ষতিও তো এতে কম নয়। বেনির নিজেরও এ সম্বন্ধে খটকা অল্প ছিল না। সে ভাবিয়া চিন্তিয়া যাহা স্থির করিয়াছিল তাহাই কহিল, কি জানো রমা, এতে নিজের ক্ষতি ভাববার বিষয় নয়। আমরা দুজনে জব্দ হলেই ও খুশি। দেখছো না এসে পর্যন্ত কি রকম টাকা ছড়াচ্ছে, চারিদিকে ছোট লোকদের মধ্যে ছোট বাবু একটা রব উঠে গেছে, যেন এই একটা মানুষ আর আমরা দুঘর সব কিছুই না। কিন্তু বেশি দিনে চলবে না, এই যে পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছি বোন, এতেই তাকে শেষ পর্যন্ত শেষ হতে হবে, তা বলে দিচ্ছি। বলিয়া বেনি মনে মনে একটু আশ্চর্য হইয়াই লক্ষ্য করিল। সংবাদটা শুনিয়াই তাহার কাছে যেরূপ উৎসাহ উত্তেজনা আশা করা গিয়াছিল তাহার কিছুই পাওয়া গেল না। বরঞ্চ মনে হল সে হঠাৎ যেন একেবারে বিবর্ণ হইয়া গিয়া প্রশ্ন করিল, আমি লিখিয়া দিয়েছিলাম, রমেশদা জানতে পেরেছে? বেনি কহিল, ঠিক জানি নে, কিন্তু জানতে পারবেই, ভজুয়ার মোকদ্দমায় সব কথাই উঠবে। রমার কোনো কথা কহিল না। চুপ করিয়া ভিতরে ভিতরে সে যেন একটা বড় আঘাত সামলাইতে লাগিল। তাহার কেবলই মনে উঠতে লাগল, রমেশকে বিপদে ফেলিতে সেই যে সকলের অগ্রণী, এই সংবাদটা আর রমেশের অগোচরে রইবে না। খানিক পরে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আজকাল ওর নাম বুঝি সকলের মুখেই বড়দা? বেনি কহিল, শুধু আমাদের গ্রামে নয়, শুনছি ওর দেখা দেখি আরও 5-6টা গ্রামে স্কুল করবার, রাস্তা তৈরি করবার আয়োজন হচ্ছে। আজকাল ছোট লোকেরা সবাই বলা বলি করছে, সাহেবদের দেশে গ্রামে গ্রামে 1-2 স্কুল আছে বলেই ওদের এত উন্নতি। রমেশ প্রচার করে দিয়েছে,
যেখানে নতুন স্কুল হবে সেখানেই ও 200 করে টাকা দেবে। ওর দাদামশাইয়ের যত টাকা পেয়েছে সমস্তই ও এই রকমভাবে ব্যয় করবে। মুসলমানেরা তো ওকে একটা পীর পয়গম্বর বলে ঠিক করে বসে আছে। রমার নিজের বুকের ভিতরটা এই কথাটা একবার বিদ্যুতের মতো আলো করিয়া খেলিয়া গেল। যদি তাহার নিজের নামটাও এই সঙ্গে যুক্ত হইয়া থাকিতে পারিত, কিন্তু মুহূর্তের জন্য, পরক্ষণেই দ্বিগুণ আধারে তাহার সমস্ত অন্তরটা আচ্ছন্ন হইয়া গেল। বেনি কহিতে লাগিল, কিন্তু আমি অল্পে ছাড়ব না। সে যে আমাদের সমস্ত প্রজা এমন করে বিগড়ে তুলবে, আর জমিদার হয়ে আমরা চোখ মেলে মুখ বুজে দেখব, সে যেন কেউ স্বপ্নেও না ভাবে। এই বেটা ভৈরব আচার্যি এবার ভজুয়ার হয়ে সাক্ষী দিয়ে কি করে তার মেয়ের বিয়ে দেয় সে আমি এবার ভালো করে দেখব। আরও একটা কথা ফন্দি আছে, দেখি গোবিন্দ খুড়ো কি বলে। তারপরে দেশে ডাকাতি তো লেগেই আছে। এবার চাকরকে যদি জেলে পুড়তে পারি তো তার মনিফকে পুড়তেও আমাদের বেশি বেগ পেতে হবে না। সেই যে প্রথম দিনটিতেই তুমি বলেছিলে রমা, শত্রুতা করতে ইনিও কম করবেন না, সে যে এমন সত্যি হয়ে দাঁড়াবে তা আমিও মনে করিনি। রমা কোনো কথাই কহিল না। নিজের প্রতিজ্ঞা ও ভবিষ্যৎবাণী এমন বর্ণে বর্ণে সত্য হওয়ার বার্তা পাইয়াও যে নারীর মুখ অহংকারে উজ্জ্বল হইয়া ওঠে না, বরঞ্চ নিবিড় কালিমায় আচ্ছন্ন হইয়া যায়, সে যে তাহার কি অবস্থা সে কথা বুঝিবার শক্তি বেনির নাই। তা না থাকুক, কিন্তু জিনিসটা এতই স্পষ্ট যে কাহারও দৃষ্টি এড়াইবার সম্ভাবনা ছিল না। তাহারও এড়াইল না। মনে মনে একটু বিস্ময়াপন্ন হইয়া বেনি রান্নাঘরে যাইয়া মাসির সহিত 2-1টা কথা কইয়া বাড়ি ফিরিতেছিল। রমা হাত নাড়িয়া তাহাকে কাছে ডাকিয়া মৃদুস্বরে কহিল, আচ্ছা বড়দা, রমেশদা যদি জেলেই যায় সে কি আমাদের নিজের ভারী কলঙ্কের কথা নয়? বেনি অধিকতর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? রমা কহিল, আমাদের আত্মীয়, আমরা যদি না বাঁচাই সমস্ত লোক আমাদেরই তো ছিছি করবে। বেনি জবাব দিল, যে যেমন কাজ করবে সে তার ফল ভুগবে, আমাদের কি? রমা তেমনি মৃদু কণ্ঠে কহিল, রমেশদা সত্যি তো আর চুরি ডাকাতি করে বেড়ায় না, বরং পরের ভালোর জন্যই নিজের সর্বস্ব দিচ্ছেন। সে কথা তো কারো কাছে চাপা থাকবে না। তারপর আমাদের নিজেরও তো গায়ের মধ্যে মুখ বার করতে হবে। কি বলে? বেনি হি হি করিয়া খুব খানিকটা হাসিয়া লইয়া কহিল, তোর হলো কি বল তো বোন? রমা এই লোকটার সঙ্গে রমেশের মুখখানা মনে মনে একবার দেখিয়া লইয়া আর যেন সোজা করিয়া মাথা তুলিতেই পারিল না। কহিল, গাঁয়ের লোক ভয়ে মুখের সামনে কিছু না বলুক, আড়ালে বলবেই। তুমি বলবে আড়ালে রাজার মাকেও ডান বলে, কিন্তু ভগবান তো আছেন। নিরপরাধকে মিছে করে শাস্তি দেওয়ালে তিনি তো রেহাই দেবেন না। বেনি কৃত্রিম ক্ষোভ প্রকাশ করিয়া কহিল, আরে আমার কপাল, সে ছোঁড়া বুঝি ঠাকুর দেবতা কিছু মানে? শীতলা ঠাকুরের ঘরটা পড়ে যাচ্ছে, মেরামত করবার জন্য তার কাছে লোক পাঠাতে সে হাঁকিয়ে দিয়ে বলেছিল, যারা তোমাদের পাঠিয়েছে তাদের বলো গে, বাজে খরচ করবার টাকা আমার নেই। শোনো কথা, এটা তার কাছে বাজে খরচ, আর কাজের খরচ হচ্ছে মুসলমানদের স্কুল করে দেওয়া। তারা ছাড়া বামুনের ছেলে সন্ধে আন্নি কিছু করে না, শুনি মুসলমানদের হাতে জল পর্যন্ত খায়।
দুপাতা ইংরেজি পড়ে আর কি তার জাত ধর্ম আছে দিদি? কিছুই নেই। শাস্তি তার গেছে কোথা? সমস্তই তোলা আছে, সে একদিন সবই দেখতে পাবে। রমার বাদানুবাদ না করিয়া মৌন হইয়া রইলেন বটে, কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার প্রতি অশ্রদ্ধার কথা স্মরণ করিয়া মনটা তাহার আবার তাহার প্রতি বিমুখ হইয়া উঠিল। বেনি নিজের মনের কথা কহিতে কহিতে চলিয়া গেল। রমা অনেকক্ষণ পর্যন্ত এইভাবে দাঁড়াইয়া থাকিয়া নিজের ঘরে গিয়া মেজের উপর ধপ করিয়া বসিয়া পড়িল। সেদিন তাহার একাদশী, খাবারের হাঙ্গামা নাই বলিয়া আজ যেন স্বস্তি বোধ করিল। বর্ষা শেষ হইয়া আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাঙালির পল্লী জননীর আকাশে বাতাসে এবং আলোকে উঁকিঝুঁকি মারিতে লাগিল। রমেশও ঝরে পড়িল। গত বৎসর এই রাক্ষসীর আক্রমণকে সে উপেক্ষা করিয়াছিল, কিন্তু এবৎসর আর পারিল না। 3 দিন জ্বর ভোগের পর আর সকালে উঠিয়া খুব খানিকটা কুইনিন গিলিয়া লইয়া জানালার বাহিরে প্রীতাভ রৌদ্রের পানে চাইয়া ভাবিতেছিল, গ্রামের এই সমস্ত অনাবশ্যক ডোবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কি না। এই 3 দিন মাত্র জ্বর ভোগ করিয়াই সে স্পষ্ট বুঝিয়াছে, যা হোক কিছু একটা করিতেই হইবে। মানুষ হইয়া সে যদি নিশ্চেষ্টভাবে থাকিয়া প্রতি বৎসর মাসের পর মাস মানুষকে এই রোগ ভোগ করিতে দেয়, ভগবান তাহাকে ক্ষমা করিবেন না। কয়েকদিন পূর্বে এই প্রসঙ্গে আলোচনা করিয়া সে এইটুকু বুঝিয়াছিল, ইহার ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারে অজ্ঞ তাহা নয়, কিন্তু পরের ডোবা বুঝাইয়া এবং জমির জঙ্গল কাটিয়া কেউই ঘরের খাইয়া বনের মোষ তাড়াইতে বেড়াতে রাজি নহে। যাহার নিজের ডোবা ও জঙ্গল আছে, সে এই বলিয়া তর্ক করে যে এ সকল তাহার নিজের কৃত নহে, বাপ পিতামহের দিন হইতেই আছে। সুতরাং যাহাদের গরজ তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লইতে পারে, তাহাতে আপত্তি নাই, কিন্তু নিজে যে এজন্য পয়সা এবং উদ্দাম ব্যয় করিতে অপারগত। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটি গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইতেছে, অথচ আর একটায় ইহার প্রকোপ নাই বলিলেই হয়। ভাবিতেছিল, একটুকু সুস্থ হইলেই এইরূপ একটা গ্রাম সে নিজের চোখে গিয়া পরীক্ষা করিয়া আসিবে এবং তাহার পরে নিজের কর্তব্য স্থির করিবে। কারণ তাহার নিশ্চিত ধারণাও জন্মিয়েছিল, এই ম্যালেরিয়াহীন গ্রামগুলির জল নিকাশের স্বাভাবিক সুবিধা কিছু আছেই, যাহা এমনি কাহারও দৃষ্টি আকর্ষণ না করিয়াও চেষ্টা করিয়া চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলে লোকে দেখতে পাইবে। অন্তত তাহার নিতান্ত অনুরক্ত পীরপুরের মুসলমান প্রজারা চক্ষু মেলবেই। তার ইঞ্জিনিয়ারিং শিক্ষা এতদিন পরে এমন করিয়া একটা মহৎ কাজে লাগাইবার সুযোগ উপস্থিত হইয়াছে মনে করিয়া সে মনে মনে প্রফুল্ল হইয়া উঠিল। ছোট বাবু। অকস্মাৎ কান্নার সুরে আহ্বান শুনিয়া রমেশ মহাবিস্ময়ে মুখ ফিরাইয়া দেখিল, ভৈরব আচার্য ঘরের মেজের উপর উপুর হইয়া পড়িয়া স্ত্রীলোকের ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। তাহার 7-8 বৎসরের একটি কন্যা সঙ্গে আসিয়াছিল। বাপের সঙ্গে যোগ দিয়া তাহারও চিৎকারে ঘর ভরিয়া উঠিল।
দেখিতে দেখিতে বাড়ির লোক যে যেখানে ছিল দোরগোড়ায় আসিয়া ভিড় করিয়া দাঁড়াইল। রমেশ কেমন যেন একরকম হতবুদ্ধি হইয়া গেল। এই লোকটাকে কে মারিল? কি সর্বনাশ হইল? কাউকে জিজ্ঞাসা করিবে, কেমন করিয়া কান্না থামাইবে, কিছুই যেন ঠাহর পাইল না। গোপাল সরকার কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়াছিল। সে কাছে আসিয়া ভৈরবের একটা হাত ধরিয়া টানিতেই ভৈরব উঠিয়া আসিয়া দুই বাহু দিয়া গোপালের গলা জড়াইয়া ধরিয়া ভয়ানক আর্তনাদ করিয়া উঠিল। এই লোকটি অতি অল্পতেই মেয়েদের মতো কাঁদিয়া ফেলে স্মরণ করিয়া রমেশ ক্রমশ যখন অধীর হইয়া উঠিয়াছিল, এমন সময় গোপালের বহুবিধ সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছিয়া কতকটা প্রকৃতস্থ হইয়া বসিয়া এবং এই মহাশোকের হেতু বিবৃতি করিতে প্রস্তুত হইল। বিবরণ শুনিয়া রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এত বড় অত্যাচার কোথাও কোনো কালে সংগঠিত হইয়াছে বলিয়া সে কল্পনাও করিতে পারিল না। ব্যাপারটা এই, ভৈরবের সাক্ষ্যে ভজুয়া নিষ্কৃতি পাইলে তাহাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করিতে রমেশ তাহাকে তাহার দেশে পাঠাইয়া দিয়াছিল। আসামি পরিত্রাণ পাইল বটে, কিন্তু সাক্ষী ফাঁদে পড়িল। কেমন করিয়া যেন বাতাসে নিজের বিপদের বার্তা পাইয়া ভৈরব কাল সদরে গিয়া সন্ধান লইয়া অবগত হইয়াছে যে দিন ৫-৬ পূর্বে বেনির খুশ্বশুর রাধানগরের সনদ মুখুজ্জে ভৈরবের নামে সুদে আসলে ১১২৪ টাকা ৭ আনা ডিক্রি করিয়াছে এবং তাহার বাস্তুটা ক্রোক করিয়া নিলাম করিয়া লইয়াছে। ইয়া একতরফা ডিক্রি নহে, যথারীতি সমন বাড়ি হইয়াছে। কে তাহা ভৈরবের নামে দস্তখত করিয়া গ্রহণ করিয়াছে এবং ধার্য দিনে আদালতে হাজির হইয়া নিজেকে ভৈরব বলিয়া স্বীকার করিয়া কবুল জবাব দিয়া আসিয়াছে। ইহার ঋণ মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াদি মিথ্যা। এই সর্বব্যাপী মিথ্যার আশ্রয়ে সবল দুর্বলের যথাসর্বস্ব আত্মসাৎ করিয়া তাহাকে পথের ভিখারি করিয়া বাহির করিয়া দিবার উদ্যোগ করিয়াছে। অথচ সরকারের আদালতে এই অত্যাচারের প্রতিকারের উপায় সহজ নহে। আইন মতো সমস্ত মিথ্যা ঋণ বিচারালয়ে গচ্ছিত না করিয়া কথাটি কহিবার্য নাই। মাথা খুঁড়িয়া মরিলেও কেহ তাহাতে কর্ণপাত করিবে না। কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায় পাইবে যে তাহা জমা দিয়া এই মহা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করিয়া আত্মরক্ষা করিবে? সুতরাং রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে। অথচ সমস্তই যে বেনি ও গোবিন্দ গাঙ্গুলির কাজ, তাহাতে কাহারও সন্দেহ মাত্র নাই। এবং এই অত্যাচারের যত বড় দুর্গতি ভৈরবের অদৃষ্টে ঘটুক, গ্রামের সকলেই চুপ করিয়া জল্পনা করিয়া ফিরিবে, কিন্তু একটি লোকও মাথা উঁচু করিয়া প্রকাশ্যে প্রতিবাদ করিবে না। কারণ তাহারা কাহারও সাথেও থাকে না, পাঁচেও থাকে না, এবং পরের কথায় কথা কওয়া তাহারা ভালোই বাসে না। সে যাই হোক, রমেশ কিন্তু আজ নিঃসংশয়ে বুঝিল পল্লীবাসী দরিদ্র প্রজার উপর অসংকোচে অত্যাচার করিবার সাহস ইহারা কোথায় পায় এবং কেমন করিয়া পায়, এবং কেমন করিয়া দেশের আইনকে ইহারা কষায়ে ছুরির মতো ব্যবহার করিতে পারে। সুতরাং অর্থবল এবং কূটবুদ্ধি একদিকে যেমন তাহাদিগকে রাজার শাসন হইতে অব্যাহতি দেয়, মৃত সমাজও তেমনি অন্যদিকে তাহাদের নিষ্কৃতির কোনো দণ্ডবিধান করে না। তাই ইহারা সহস্র অন্যায় করিয়াও সত্য ধর্মবিহীন মৃত পল্লী সমাজের মাথায় পা দিয়া নিরুপদ্রবে
এবং যথেচ্ছারে বাস করে। আজ তাহার জ্যাঠাইমার কথাগুলো বারবার মনে পড়িতে লাগিল। সেদিন সেই যে তিনি মর্মান্তিক হাসি হাসিয়া বলিয়াছিলেন, রমেশ, চুলোয় যাকগে, তোদের জাত বিচারের ভালো মন্দ ঝগড়াঝাঁটি, বাবা শুধু আলো জেলে দে রে, শুধু আলো জেলে দে। গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল, একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা। তখন আপনি দেখতে পাবে তারা কোনটা কালো কোনটা ধলো। তিনি আরও বলিয়াছিলেন, যদি ফিরেই এসেছিস বাবা, তবে চলে আর যাস নে। তোরা মুখ ফিরিয়ে থাকিস বলেই তোদের পল্লী জননীর এই দুর্দশা। সত্যি তো, সে চলিয়া গেলেই তো ইহার প্রতিকারের লেশ মাত্র উপায় থাকিত না। রমেশ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, হায় রে, এই আমাদের গর্বের ধন, বাংলার শুদ্ধ শান্ত ন্যায়নিষ্ঠ পল্লী সমাজ। এতদিন হয়তো যখন ইহার প্রাণ ছিল, তখন দুষ্টের শাসন করিয়া আশ্রিত নরনারীকে সংসার যাত্রার পথে নির্বিঘ্ন বহন করিয়া চলিবারও ইহার শক্তি ছিল। কিন্তু আজ ইহা মৃত। তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত সব দেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যে মমতায় রাত্রি দিন মাথায় বহিয়া এমন দিনের পর দিন ক্লান্ত, অবসন্ন ও নির্জীব হইয়া উঠিয়াছে, কিছুতেই চক্ষু চাহিয়া দেখিতেছে না। যে বস্তু আর্তকে রক্ষা করে না, শুধু বিপন্ন করে, তাহাকেই সমাজ বলিয়া কল্পনা করার মহাপাপ তাহাদিগকে নিয়ত রসাতলের পথেই টানিয়া নামাইতেছে। রমেশ আরও কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া সহসা যেন ধাক্কা খাইয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ সমস্ত টাকাটার একখানা চেক লিখিয়া গোপাল সরকারের হাতে দিয়া কহিল, আপনি সমস্ত বিষয় নিজে ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন এবং যেমন করে হোক পুনর্বিবেচনার সমস্ত বন্দোবস্ত ঠিক করে আসবেন। এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের আর যেন কোনোদিন না হয়। চেক হাতে করিয়া গোপাল সরকার ও ভৈরব উভয়ে কিছুক্ষণ যেন বিহুবলের মতো চাইয়া রইল। রমেশ পুনর্বার যখন নিজের বক্তব্য ভালো করিয়া বুঝাইয়া কহিল এবং সে যে তামাশা করিতেছে না তা নিঃসন্দেহ যখন বুঝা গেল, তখন অকস্মাৎ ভৈরব ছুটিয়া আসিয়া পাগলের ন্যায় রমেশের দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া চেঁচাইয়া আশীর্বাদ করিয়া এমন কাণ্ড করিয়া তুলিল যে রমেশের অপেক্ষা অল্প বলশালী লোকের পক্ষে নিজেকে মুক্ত করিয়া লওয়া সেদিন একটা কঠিন কাজ হইত। কথাটা গ্রামময় প্রচারিত হইতে বিলম্ব ঘটিল না। সকলেই বুঝিল এবার বেণী এবং গোবিন্দ সহজে নিষ্কৃতি পাইবে না। ছোটবাবু যে তাহার চিরশত্রুকে হাতে পাইবার জন্য এত টাকা হাতছাড়া করিয়াছে তাহা সকলেই বলাবলি করিতে লাগিল। কিন্তু একথা কাহারও কল্পনা করারও সম্ভব ছিল না যে দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তাহারই মাথার উপর এই গভীর নিষ্কৃতির শুভভার তুলিয়া দিলেন যে তাহা স্বচ্ছন্দে বহিতে পারিবে। তারপর মাসখানে গত হইয়াছে। ম্যালেরিয়ার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ ঘোষণা করিয়া রমেশ এই একটি মাস তাহার যন্ত্রতন্ত্র লইয়া এমনই উৎসাহের সহিত নানা স্থানে মাপঝোপ করিয়া ফিরিতেছিল যে আগামীকাল যে ভৈরবের মোকদ্দমা তাহা প্রায় ভুলিয়াই গিয়াছিল। আর সন্ধ্যার প্রাক্কালে অকস্মাৎ সে কথা মনে পড়িয়া গেল রোশন চৌকি সানায়ের সুরে। চাকরের কাছে সংবাদ পাইয়া রমেশ আশ্চর্য হইয়া গেল যে আজ ভৈরব আচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন, অথচ সে তো কিছুই জানে না। শুনিতে পাইল ভৈরব আয়োজন মন্দ করে নাই, গ্রামশুদ্ধ সমস্ত লোককেই নিমন্ত্রণ করিয়াছে
কিন্তু রমেশকে কেউ নিমন্ত্রণ করিতে আসিয়াছিল কিনা সে খবর বাড়িতে কেউই দিতে পারিল না। শুধু তাই নয়, তাহার স্মরণ হইল এত বড় একটা মামলা ভৈরবের মাথার উপর আসন্ন হইয়া থাকা সত্ত্বেও সে প্রায় ২০-২৫ দিনের মধ্যে একবার সাক্ষাৎ পর্যন্ত করিতে আসে নাই। ব্যাপার কি? কিন্তু এমন কথা তাহার মনে উদয় হইয়াও হইল না যে সংসারে সমস্ত লোকের মধ্যে ভৈরব তাহাদের বাদ দিতে পারে। তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হইয়া রমেশ তখনই একটা চাদর কাঁধে ফেলিয়া একেবারে সোজা আচার্য বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। বাহির হইতেই দেখিতে পাইল বেড়ার ধারে ২-৩টে গ্রামের কুকুর জড়ো হইয়া ইঁটো কলাপাতা লইয়া বিবাদ করিতেছে এবং অনতি দূরে রোশন চৌকিওয়ালারা আগুন জ্বালাইয়া তামাক খাইতেছে এবং বাদ্য ভাণ্ড উত্তপ্ত করিতেছে। ভিতরে প্রবেশ করিয়া দেখিল উঠানে শত ছিদ্রযুক্ত শামিয়ানা খাটানো এবং সমস্ত গ্রামের সম্বল ৫-৬টা কেরোসিনের বহু পুরাতন বাতি মুখুজ্জে ও ঘোষাল বাটি হইতে চাহিয়া আনিয়া জ্বালানো হইয়াছে। তাহারা অল্প আলোক এবং অপর্যাপ্ত ধূম্র উদ্গীরণ করিয়া সমস্ত স্থানটাকে দুর্গন্ধে পরিপূর্ণ করিয়া দিয়াছে। খাওয়ানো সমাধা হইয়া গিয়াছিল। বেশি লোক আর ছিল না। পাড়ার মুরব্বীরা তখন যাই যাই করিতেছে এবং ধর্মদাস হরিহর রায়কে আরও একটুখানি বসিতে পীড়াপিড়ি করিতেছিলেন। গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরিয়া বসিয়া কি একজন চাষার ছেলের সহিত নিরিবিলি আলাপরত ছিলেন। এমন সময় রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে প্রাঙ্গণের বুকের মাঝখানে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র ইহাদের মুখও যেন এক মুহূর্তে মসীবর্ণ হইয়া গেল। শত্রুপক্ষীয় এই ২টা লোককেই এই বাটিতেই এমনভাবে যোগ দিতে দেখিয়া রমেশের মুখ উজ্জ্বল হইয়া উঠিল না। কেউই তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইতে অগ্রসর হইল না, এমনকি একটা কথা পর্যন্ত কহিল না। ভৈরব নিজে সেখানে ছিল না। খানিক পরে সে বাটির ভিতর হইতে কি একটা কাজে বলি গোবিন্দদা বলিয়া বাহির হইয়া উঠানের মাঝখানে যেন ভূত দেখিতে পাইল এবং পরক্ষণেই ছুটিয়া বাটির ভিতরে ঢুকিয়া পড়িল। রমেশ শুষ্ক মুখে একাকী যখন বাহির হইয়া আসিল তখন প্রচণ্ড বিস্ময়ে তাহার মন অসাড় হইয়া গিয়াছিল। পিছনে ডাক শুনিল, বাবা রমেশ। ফিরিয়া দেখিল দিনু হনন করিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, চলো বাবা, বাড়ি চলো। রমেশ একটুখানি হাসিবার চেষ্টা করিল মাত্র। চলিতে চলিতে দিনু বলিতে লাগিল, তুমি ওর যে উপকার করেছ বাবা, সে ওর বাপ মা করতো না, এ কথা সবাই জানে, কিন্তু উপায় তো নেই। কাচ্চা বাচ্চা নিয়ে আমাদের সকলেরই ঘর করতে হয়, তাই তোমাকে নেমন্তন্ন করতে গেলে, বুঝলে না বাবা, ভৈরবকে নেহাত দোষ দেওয়া যায় না। তোমরা সব আজকালকার শহুরে ছেলে, যা তা তেমন তো কিছু মানতে চাও না, তাইতেই বুঝলে না বাবা। 2 দিন পরে ও ছোট মেয়েটারও প্রায় 12 বছর হলো, তো পার করতে তো হবে বাবা। আমাদের সমাজের কথা সবই জানো বাবা, বুঝলে না বাবা। রমেশ অধীরভাবে কহিল, আজ্ঞে হ্যাঁ, বুঝেছি। রমেশের বাড়ির সদর দরজার কাছে দাঁড়াইয়া দিনু খুশি হইয়া কহিলেন, বুঝবে বই কি বাবা, তোমরা তো আর অবুঝ নয়। ও ব্রাহ্মণকেই বা দোষ দিই কি করে? আমাদের বুড়ো মানুষদের পরকালের চিন্তাটা। আজ্ঞে হ্যাঁ, সে তো ঠিক কথা বলিয়া রমেশ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করিল।
গ্রামের লোকে তাহাকে একঘরে করিয়াছে তাহা বুঝিতে তাহার আর বাকি রইল না। নিজের ঘরের মধ্যে আসিয়া ক্ষোভে অভিমানে তাহার দুই চক্ষু জ্বালা করিয়া উঠিল। আজ এইটা তাহার সবচেয়ে বেশি বাজিল যে বেণী ও গোবিন্দকেই ভৈরব আর সমাদরে ডাকিয়া আনিয়াছে, এবং গ্রামের লোক সমস্ত জানিয়া শুনিয়াও ভৈরবের এই ব্যবহারটা শুধু মাপ করে নাই, সমাজের খাতিরে রমেশকে সে যে আহ্বান পর্যন্ত করে নাই, তাহার এই কাজটাকে প্রশংসার চক্ষে দেখিতেছে। হা ভগবান! সে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, হে কৃতজ্ঞ জাতের, এ মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কিসে? এত বড় নিষ্ঠুর অপমান কি ভগবান তুমি ক্ষমা করিতে পারিবে? এমনই একটা আশঙ্কা যে রমেশের মাথায় একেবারে আসে নাই তাহা নয়। তথাপি পরদিন সন্ধ্যার সময় গোপাল সরকার সদর হইতে ফিরিয়া আসিয়া যখন সত্য সত্যই জানাইল যে ভৈরব আচার্য তাহাদের মাথার উপরেই কাঁঠাল ভাঙিয়া ভক্ষণ করিয়াছে, অর্থাৎ সে মোকদ্দমায় হাজির হয় নাই এবং তাহা একতরফা হইয়া ডিসমিস হইয়া গিয়া তাহাদের প্রদত্ত জমা টাকাটা বেণী প্রভৃতির হস্তাগত হইয়াছে, তখন এক মুহূর্তেই রমেশের ক্রোধের শিখা বিদ্যুৎ বেগে তাহার পদতল হইতে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলিয়া উঠিল। সেদিন ইহাদের জাল ও জুয়াচুরি দমন করিতে যে মিথ্যা ঋণ সে ভৈরবের হইয়া জমা দিয়াছিল, মহাপাপিষ্ঠ ভৈরব তাহার দ্বারাই নিজের মাথা বাঁচাইয়া লইয়া পুনরায় বেণীর সহিত সখ্য স্থাপন করিয়াছে। তাহার এই কৃতজ্ঞ কল্লকার অপমানকে বহু ঊর্ধ্বে ছাপাইয়া আজ রমেশের মাথার ভিতরে প্রজ্বলিত হইতে লাগিল। রমেশ যেমন ছিল তেমনি খাড়া হইয়া উঠিয়া বাহির হইয়া গেল। আত্মসংবরণের কথাটা তার মনেও হইল না। প্রভুর রক্তচক্ষু দেখিয়া ভীত হইয়া গোপাল জিজ্ঞাসা করিল, বাবু কি কোথাও যাচ্ছেন? আসছি বলিয়া রমেশ দ্রুত পদে চলিয়া গেল। ভৈরবের বহিবাটিতে ঢুকিয়া দেখিল কেহ নাই, ভিতরে প্রবেশ করিল। তখন আচার্য গৃহিণী সন্ধ্যা দ্বীপ হাতে প্রাঙ্গণের তুলসী মঞ্চমূলে আসিতেছিলেন। অকস্মাৎ রমেশকে সম্মুখে দেখিয়া একেবারে জড়সড় হইয়া গেল। সে কখনো আসে না, আজ কেন আসিয়াছে তাহা মনে করিতেই ভয়ে তাহার হৃৎপিণ্ড কণ্ঠের কাছে ঠেলিয়া আসিল। রমেশ তাহাকেই প্রশ্ন করিল, আচার্য মশাই কই? গৃহিণী অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না বটে, কিন্তু বুঝা গেল তিনি ঘরে নাই। রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না। সন্ধ্যায় অস্পষ্ট আলোকে তাহার মুখও ভালো করে দেখা যাইতেছিল না। এমন সময়ে ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী ছেলে কোলে গৃহের বাহির হইয়াই এক অপরিচিত লোককে দেখিয়া মাকে জিজ্ঞাসা করিল, কে মা? তাহার জননী পরিচয় দিতে পারিলেন না। রমেশও কথা কইলেন না। লক্ষ্মী ভয় পাইয়া চেঁচাইয়া ডাকিল, বাবা, বাবা, কে একটা লোক উঠানে এসে দাঁড়িয়েছে, কথা কয় না। কে রে? বলিয়া সাড়া দিয়া তাহার পিতা ঘরের বাইরে আসিয়াই একেবারে কাঠ হইয়া গেল। সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ ঋজু দেহ চিনিতে তাহার বাকি রহিল না। রমেশ কঠোরস্বরে ডাকিল, নেমে আসুন বলিয়া তৎক্ষণাৎ নিজে উঠিয়া গিয়া বজ্র মুষ্টিতে ভৈরবের একটা হাত ধরিয়া ফেলিল। কহিল, কেন এমন কাজ করলেন? ভৈরব কাঁদিয়া উঠিল, মেরে ফেললো রে লক্ষ্মী, মেরে ফেললো, বেণী বাবুকে খবর দে, মেরে ফেললো রে। সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ ছেলে মেয়ে চেঁচাইয়া কাঁদিয়া উঠিল এবং চোখের পলকে সন্ধ্যার নীরবতা বিদীর্ণ করিয়া বহুকণ্ঠের গগনভেদী কান্নার রোল সমস্ত পাড়া ত্রস্ত্র হইয়া উঠিল। রমেশ তাহাকে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়া কহিল, চুপ, বলুন, বলুন কেন এ কাজ করিলেন? ভৈরব উত্তর দেবার
চেষ্টা মাত্র না করিয়া একেবারে চিৎকার করিয়া গলা ফাটাইতে লাগিল এবং নিজেকে মুক্ত করিবার জন্য টানা হিঁচড়া করিতে লাগিল। দেখিতে দেখিতে পাড়ার মেয়ে পুরুষে প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া গেল এবং তামাশা দেখিতে আরও বহু লোক ভিড় করিয়া ভিতরে ঢুকিতে ঠেলাঠেলি করিতে লাগিল। কিন্তু ক্রোধান্ধ রমেশ সেদিকে লক্ষ্যই করিল না। শতচক্ষুর কৌতূহলী দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া সে উন্মত্তের মতো ভৈরবকে ধরিয়া একভাবে নাড়া দিতে লাগিল। একে রমেশের গায়ের জোর অতিরঞ্জিত হইয়া প্রবাদের মতো দাঁড়াইয়া গিয়াছিল। তাহাতে তাহার চোখের পানে চাহিয়া এই বাড়ির লোকের মধ্যে এমন সাহস কারো হইল না যে হতভাগ্য ভৈরবকে ছাড়াইয়া দেয়। গোবিন্দ বাড়ি ঢুকিয়াই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। বেনি উঁকি মারিয়াই সরিতেছিল। ভৈরব দেখিতে পাইয়া কাঁদিয়া উঠিল, বড়বাবু কিন্তু কর্ণপাত করিল না। চোখের নিমিষে কোথায় মিলিয়া গেল। সহসা জনতার মধ্যে একটুখানি পথের মতো হইল। পরক্ষণেই রমা দ্রুত পদে আসিয়া রমেশের হাত চাপিয়া ধরিল, কহিল, হয়েছে, এবার ছেড়ে দাও। রমেশ তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, কেন? রমা দাঁতে দাঁত চাপিয়া অস্ফুট ক্রুদ্ধ কণ্ঠে কহিল, এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না? কিন্তু আমি যে লজ্জায় মরে যাই। রমেশ প্রাঙ্গণপূর্ণ লোকের পানে চাইয়া তৎক্ষণাৎ ভৈরবের হাত ছাড়িয়া দিল। রমা তেমনি মৃদু কণ্ঠে কহিল, বাড়ি যাও। রমেশ দ্বিরুক্তি না করিয়া বাহির হইয়া গেল। হঠাৎ এ যেন এক ভোজভাজি হইয়া গেল। কিন্তু সে চলিয়া গেলে রমার প্রতি তাহার এই নিরতিশয় বাধ্যতায় সবাই যেন কীরকম মুখ চাওয়াচাই করতে লাগিল এবং এমন জিনিসটার এত আড়ম্বর আরম্ভ হইয়া এভাবে শেষ হইয়া যাওয়াটা পাড়ার লোকের কাহারই যেন মনোপ্রুত হইল না। লোকজন চলিয়া গেল। গোবিন্দ গাঙ্গুলি আত্মপ্রকাশ করিয়া একটা আঙ্গুল তুলিয়া মুখখানা অতিরিক্ত গম্ভীর করিয়া কহিল, বাড়ি চড়া হয়ে যে আধমরা করে দিয়ে গেল, এর কি করবে সেই পরামর্শ করো। ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করিয়া বসিয়া হাঁপাইতেছিল। নিরুপায়ভাবে বেনির মুখপানে চাইল। রমা তখনও যায় নাই। বেনির অভিপ্রায় অনুমান করিয়া তাড়াতাড়ি কহিল, কিন্তু এ পক্ষে দোষও তো কম নেই বড়দা। তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে হইচই করতে হবে? বেনি ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলো কি রমা? ভৈরবের বড় মেয়ে তখনও একটা খুঁটির আশ্রয়ে দাঁড়াইয়া কাঁদিতেছিল। সে দলিতা ফণিনীর মতো একেবারে গর্জাইয়া উঠিল, তুমি তো ওর হয়ে বলবেই রমা দিদি। তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলো তো? তাহার গর্জনে রমা প্রথমটা চমকিয়া গেল। সে যে পিতার মুক্তির জন্য কৃতজ্ঞ নয় তা না হয় নাই হইল, কিন্তু তাহার তীব্রতার ভিতর হইতে এমন একটা কটু শ্লেষের ঝাঁঝ আসিয়া রমার গায়ে লাগিল যে সে পরমুহূর্তেই জ্বলিয়া উঠিল। কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, আমার বাপ ও তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা করো না। কিন্তু আমি কারোর হয়েই কোনো কথা বলিনি, ভালোর জন্যই বলেছিলাম। লক্ষ্মী পাড়া গাঁয়ের মেয়ে, ঝগড়ায় অপটু নয়। সে তাড়াতাড়ি আসিয়া বলিল, বটে, ওর হয়ে কুঁদল করতে তোমার লজ্জা করে না? বড় লোকের মেয়ে বলে কেউ ভয়ে কথা কয় না, নইলে কে না শুনেছে তুমি বলে তাই মুখ দেখাও, আর কেউ হলে গলায় দড়ি দিত। বেনি লক্ষ্মীকে একটা তাড়া দিয়া বলিল, তুই থাম না লক্ষ্মী, কাজ কি ওসব কথায়? লক্ষ্মী কহিল, কাজ নেই কেন? যার জন্য বাবাকে এত দুঃখ পেতে হলো তার হয়েই উনি কোঁদল করবেন, বাবা যদি মারা যেতেন। রমা নিমিষের জন্য স্তম্ভিত হইয়া গিয়াছিল মাত্র। বেনির কৃত্রিম ক্রোধের স্বর তাহাকে আবার প্রজ্বলিত করিয়া দিল। সে লক্ষ্মীর প্রতি চাহিয়া কহিল, লক্ষ্মী,
ওর মতো লোকের হাতে মরতে পাওয়াও ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। লক্ষ্মীও জ্বলিয়া উঠিল। ও, তাইতে বুঝি তুমি মরেছ রমা দিদি? রমা জবাব দিল না। তাহার দিক হইতে মুখ ফিরিয়া লইয়া বেনির প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কথাটা কি তুমি বলো তো বড়দা? বলিয়া সে এক দৃষ্টে চাহিয়া রইল। তাহার দৃষ্টি যেন অন্ধকার ভেদ করিয়া বেনির বুকের ভেতর পর্যন্ত দেখিতে লাগিল। বেনি ক্ষুব্ধভাবে কহিল, কি করে জানব বোন? লোকে কত কথাই বলে, তাতে কান দিলে চলে না। লোকে কি বলে? বেনি পরম তাচ্ছিল্যভাবে কহিল, বললেই বা রমা, লোকের কথা তো আর গায়ে ফসকা পড়ে না, বলুক না। তাহার এই কপট সহানুভূতি রমা টের পাইল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তোমার গায়ে হয়তো ফসকা পড়ে না, কিন্তু সকলের গায়ে তো গন্ডারের চামড়া নেই। কিন্তু লোককে এ কথা বলাচ্ছে কে? তুমি? আমি? রমা ভিতরের দুর্নিবার ক্রোধ সংবরণ করিয়া বলিল, তুমি ছাড়া তার কেউ নয়। পৃথিবীতে কোনো দুষ্কর্মই তো তোমার বাকি নেই। চুরি, জুয়া চুরি, জাল, ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছে, এটাই বা বাকি থাকে কেন? বেনি হতবুদ্ধ হইয়া হঠাৎ কথা কহিতে পারিল না। রমা কহিল, মেয়ে মানুষের এত বড় সর্বনাশ যার নেই, সে বোঝবার তোমার সাধ্য নেই। কিন্তু জিজ্ঞাসা করি, এ কলঙ্ক রটিয়ে তোমার লাভ কি? বেনি ভীত হইয়া বলিল, আমার লাভ কি হবে? লোকে যদি তোমাকে রমেশের বাড়ি থেকে ভোরবেলায় বার হতে দেখে, আমি কি করব? রমা সে কথায় কর্ণপাত না করিয়া বলিতে লাগিল, এত লোকের সামনে আমি আর বলতে চাই নে। কিন্তু তুমি মনে করো না বড়দা, তোমার মনের ভাব আমি টের পাইনি। কিন্তু এ নিশ্চয় যেন, আমি মরবার আগে তোমাকেও জ্যান্ত রেখে যাব না। আচার্য গৃহিণী এতক্ষণ নিঃশব্দে কোথাও দাঁড়াইয়াছিল। সরিয়া আসিয়া রমার একটা বাহু ধরিয়া ঘোমটার ভিতর হইতে মৃদুস্বরে বলিলেন, পাগল হয়েছ মা? এখানে তোমাকে না জেনে কে? নিজের কন্যার উদ্দেশ্যে বলিলেন, লক্ষ্মী, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের নামে এ অপবাদ দিস নে রে, ধর্মে সইবে না। আজ ইনি তোদের চেয়ে উপকার করেছে, তোরা মানুষের মেয়ে হলে তার টের পেতিস। বলিয়া টানিয়া রমাকে ঘরে লইয়া গেল। আচার্য গৃহিণীর স্বামীর উদ্দেশ্যে এই কঠোর শ্লেষ এবং নিরপেক্ষ সত্যবাদিতায় উপস্থিত সকলেই যেন কুণ্ঠিত হইয়া সরিয়া পড়িল। এই ঘটনার কার্যকারণ যত বড় এবং যাই হোক, নিজের কদাকার অসংযমে রমেশের শিক্ষিত ভদ্র অন্তঃকরণ সম্পূর্ণ দুইটি দিক এমন সংকুচিত হইয়া রহিল যে সে বাটির বাহির হইতে পারিল না। তথাপি এত লোকের মধ্যে হইতে রমা যে স্বেচ্ছায় তাহার লজ্জার অংশ হইতে আসিয়াছিল, এই চিন্তাটা তাহার সমস্ত লজ্জার কালো মেঘের গায়ে দিগন্ত লুপ্ত অতি ঈষৎ বিদ্যুৎ স্ফুরণের মতো ক্ষণে ক্ষণে যেন সৌন্দর্য মাধুর্যের দীপ্ত রেখা আঁকিয়া দিতেছিল। তাই তাহার গ্লানির মধ্যেও পরিতৃপ্তির আনন্দ ছিল। এই দুঃখ ও সুখের বেদনা লইয়া সে যখন আরও কিছুদিন তাহার নির্জন গৃহের মধ্যে অজ্ঞাতবাস সংকল্প করিতেছিলেন, তখন তাহাকে উপলক্ষ করিয়া বাইরে যে আর একজনের মাথার উপর নিরবিচ্ছিন্ন লজ্জা ও অপমানের পাহাড় ভাঙিয়া পড়িতেছিল, তাহা সে স্বপ্নেও ভাবে নাই। কিন্তু লুকিয়া থাকিবার সুযোগ তাহার ঘটিল না। আজ বৈকালে পীরপুরের মুসলমান প্রজারা তাহাদের পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত হইবার জন্য তাহাকে ডাকিতে আসিল। এ বৈঠকের আয়োজন রমেশ নিজেই কিছুদিন পূর্বে করিয়া আসিয়াছিল। সেই মতো তাহারা আজ একত্রিত হইয়া ছোটবাবুর জন্যই অপেক্ষা করিয়া বসিয়া আছে বলিয়া
যখন সংবাদ দিয়া গেল, তখন তাহাকে যাইবার জন্য উঠিতে হইল। কেন তাহা বলিতেছি, রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল প্রত্যেক গ্রামেই কৃষকদের মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক। অনেকেরই এক ফুঁটা জমি জায়গা নাই, পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতে জন খাটিয়া উদারান্নের সংস্থান করে। দুদিন কাজ না পাইলে কিংবা অসুখে বিসুখে কাজ করিতে না পারিলেই সপরিবারে উপোস করে। খোঁজ করিয়া আরও অবগত হইয়াছিল যে ইহাদের অনেকেরই একদিন সঙ্গতি ছিল, কিন্তু ঋণের দায়ী সমস্ত গিয়াছে। ঋণের ব্যবস্থাও সোজা নয়। মহাজনেরা জমি বাঁধা রাখিয়া ঋণ দেয় এবং সুদের হার এত অধিক যে একবার যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়ী হোক বা অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্যেই হোক ঋণ করিতে বাধ্য হয়। সে আর সামলাইতে পারিত না। প্রতি বৎসরেই তাহাকে সেই মহাজনের দ্বারে গিয়া হাত পাতিতে হয়। এ বিষয়ে হিন্দু মুসলমানের একই অবস্থা, কারণ মহাজনেরা প্রায়ই হিন্দু। রমেশ শহরে থাকিত, এ সম্বন্ধে বই পড়িয়া যাহা জানিয়াছিল, গ্রামে আসিয়াই তাহাই চোখে দেখিয়া প্রথমটা একেবারে অভিভূত হইয়া পড়িল। তার অনেক টাকা ব্যাংকে পড়িয়াছিল। এই টাকা এবং আরও কিছু টাকা সংগ্রহ করিয়া এই সকল দুর্ভাগাদের মহাজনের কবল হইতে উদ্ধার করিতে সে কোমর বাঁধিয়া লাগিল। কিন্তু দু একটা কাজ করিয়াই ধাক্কা খাইয়া দেখিল যে এই সকল দরিদ্রদিগকে সে যতটা অসহায় কৃপাপাত্র বলিয়া ভাবিয়াছিল, অনেক সময় তাহা ঠিক নহে। ইহারা দরিদ্র, নিরুপায় এবং অল্প বুদ্ধিজীবী বটে, কিন্তু বজ্জাতি বুদ্ধিতে ইহারা কম নহে। ধার করিয়া শোধ না দিবার প্রবৃত্তি ইহাদের যথেষ্ট প্রবল। অধিকাংশ ক্ষেত্রেই সরলও নয়, সাধুও নয়। মিথ্যা বলিতে ইহারা অদবদন হয় না এবং ফাঁকি দিতেও জানে। প্রতিবেশীর স্ত্রী কন্যার সম্বন্ধে সৌন্দর্য চর্চার শখও মন্দ নহে। পুরুষের বিবাহ হওয়া কঠিন ব্যাপার, অথচ নানা বয়সের বিধবার প্রতি গৃহস্থ ভারাক্রান্ত। তাই নৈতিক স্বাস্থ্যও অতিশয় দূষিত। সমাজ ইহাদিগের আছে, তাহার শাসনও কম নহে। কিন্তু পুলিশের সহিত চোরের যে সম্বন্ধ, সমাজের সহিত ইহারা ঠিক সেই সম্বন্ধ পাতিয়া রাখিয়াছে। অথচ সর্বসমেত ইহারা এমন পীড়িত, এত দুর্বল, এমন নিঃস্ব যে রাগ করিয়া বসিয়া থাকাও অসম্ভব। বিদ্রোহী বিপদগামী সন্তানের প্রতি পিতার মনোভাব যা হয়, রমেশের অন্তরটা ঠিক তেমনই করিতেছিল বলিয়াই আজিকার সন্ধ্যায় সে পীরপুরের নূতন স্কুল ঘরে পঞ্চায়েত আহ্বান করিয়াছিল। কিছুক্ষণ হইল সন্ধ্যা ঝাপসা ঘোর কাটিয়া গিয়া দশমীর জ্যোৎস্নায় জানালার বাহিরে মুক্ত প্রান্তরের এদিক ওদিক ভরিয়া গিয়াছিল। সেই দিকে চাহিয়া রমেশ যাইবার জন্য প্রস্তুত হইয়াও যাই যাই করিয়া বিলম্ব করিতেছিল। এমন সময় রমা আসিয়া তাহার দোরগোড়ায় দাঁড়াইল। সে স্থানটায় আলো ছিল না। রমেশ বাটির দাসী মনে করিয়া কহিল, কি চাও? আপনি কি বাইরে যাচ্ছেন? রমেশ চমকিয়া উঠিল। এ কি রমা, এমন সময় যে? যেহেতু তাহাকে সন্ধ্যার আশ্রয় গ্রহণ করিতে হইতেছিল তাহা বলা বাহুল্য, কিন্তু সেজন্য সে আসিয়াছিল সে অনেক কথা। অথচ কি করিয়া যে আরম্ভ করিবে ভাবিয়া না পাইয়া রমা স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। রমেশ কথা কহিতে পারিল না। খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া রমা প্রশ্ন করিল, আপনার শরীর কেমন আছে এখন? ভালো নয়, আবার রোজ রাত্রে জ্বর হচ্ছে। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে তো ভালো হয়। রমেশ হাসিয়া কহিল, ভালো তো হয় জানি, কিন্তু যাই কি করে? তার হাসি দেখিয়া রমা বিরক্ত হইল, কহিল, আপনি বলবেন আপনার অনেক কাজ,
কিন্তু এমন কি কাজ আছে যা নিজের শরীরের চেয়েও বড়? রমেশ পূর্বের মতোই হাসিয়া জবাব দিল, নিজের দেহটা যে ছোট জিনিস তা আমি বলিনি, কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়ে অনেক বড়। কিন্তু সে তো তুমি বুঝবে না রমা। রমা মাথা নাড়িয়া কহিল, আমি বুঝিতেও চাইনে, কিন্তু আপনাকে আর কোথাও যেতে হবে না। সরকার মশাইকে বলে দিয়ে যান, আমি তার কাজকর্ম দেখব। রমেশ বিস্মিত হইয়া কহিল, তুমি আমার কাজকর্ম দেখবে? কিন্তু কিন্তু কি কিন্তু কি জানো রমা, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো কি? রমা অসংকোচে তৎক্ষণাৎ কহিল, ইতরে পারে না, কিন্তু আপনি পারবেন। তাহার দৃঢ় কণ্ঠের এই অভাবনীয় উক্তিতে রমেশ বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল। ক্ষণেক মৌন থাকিয়া বলিলেও, আচ্ছা, ভেবে দেখি। রমা মাথা নাড়িয়া কহিল, না, ভাববার সময় নেই। আজই আপনাকে আর কোথাও যেতে হবে না। না গেলে, বলিতে বলিতে সে স্পষ্ট অনুভব করিল রমেশ বিচলিত হইয়া উঠিয়াছে। কারণ অকস্মাৎ এমন করিয়া না পালাইলে বিপদ যে কি ঘটিতে পারে তাহা অনুমান করা কঠিন নহে। রমেশ ঠিকই অনুমান করিল, কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, ভালো, তাই যদি যাই তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেলতে তুমি নিজেও তো কম চেষ্টা করনি যে আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছ। সেসব কাণ্ড এত পুরনো হয় নাই যে তোমার মনে নেই। বরং খুলে বলো, আমি গেলে তোমার নিজের কি সুবিধা হয়? আমি চলে যেতে হয়তো রাজি হতেও পারি। বলিয়া সে যে উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের প্রতি চাহিয়া রইল, তাহা পাইল না। কত বড় অভিমান যে রমার বুক জুড়িয়া উচ্ছ্বাসিত হইয়া উঠিল তাহাও জানা গেল না। রমেশের নিষ্ঠুর বিদ্রূপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল তাহাও অন্ধকারে লক্ষ্যগোচর হইল না। কিছুক্ষণ স্থির হইয়া রমা আপনাকে সামলাইয়া লইল, পরে কহিল, আচ্ছা, খুলেই বলছি, আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে। রমেশ শুষ্ক হইয়া কহিল, এই, কিন্তু সাক্ষী না দিলে? রমা একটুখানি থামিয়া কহিল, না দিলে দুদিন পরে আমার মহামায়ার পুজোয় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নে কেউ খাবে না, আমার বার ব্রত। এইরূপ দুর্ঘটনার সম্ভাবনা স্মরণমাত্র রমা শিউরিয়া উঠিল। রমেশ আর না শুনিলেই চলিত, কিন্তু থাকিতে পারিল না, কহিল, তারপরে? রমা ব্যাকুল হইয়া বলিল, তারও পরে? না, তুমি যাও, আমি মিনতি করছি রমেশদা, আমাকে সব দিকে নষ্ট করো না, তুমি যাও, যাও এদেশ থেকে। কিছুক্ষণ পর্যন্ত উভয়ে নীরব হইয়া রইল। ইতিপূর্বে যেখানে যে কোনো অবস্থায় রমাকে দেখিলেই রমেশের বুকের রক্ত অশান্ত হইয়া উঠিত। মনে মনে শত যুক্তি প্রয়োগ করিয়া নিজের অন্তরকে সহস্র কুটুক্তি করিয়াও তাহাকে শান্ত করিতে পারিত না। হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পাইত, লজ্জা অনুভব করিত, ক্রুদ্ধ হইয়া উঠিত, কিন্তু কিছুতেই তাহাকে বশে আনিতে পারিত না। বিশেষ করিয়া আজ এইমাত্র নিজের গৃহের মধ্যে সেই রমাকে অকস্মাৎ একাকী উপস্থিত হইতে দেখিয়া কল্লোকার কথা স্মরণ করিয়াই তাহার হৃদয়ে চাঞ্চল্য একেবারে উদ্দাম হইয়া উঠিয়াছিল। রমার শেষ কথায় এতদিন পরে আর সেই হৃদয় স্থির হইল। রমার ভয় ব্যাকুল নির্বন্ধতার অখণ্ড স্বার্থপরতার চেহারা এতই সুস্পষ্ট হইয়া উঠিল যে
তাহার অন্ধ হৃদয়ে আজ চোখ খুলিয়া গেল। রমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা তাই হবে, কিন্তু আজ আর সময় নেই, কারণ আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক, আজ রাত্রিটা আমার কাছে তার চেয়েও গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমাকে এখনই বার হতে হবে। রমা আস্তে আস্তে বলিল, আজ কি কোনো মতেই যাওয়া হতে পারে না? না। তোমার দাসী গেল কোথায়? কেউ আমার সঙ্গে আসেনি। রমেশ আশ্চর্য হইয়া বলিল, সে কি কথা? এখানে একা একা এলে কোন সাহসে? একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আনোনি? রমা তেমনি মৃদুস্বরে কহিল, তাতেই বা কি হতো? সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারত না। তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচতে পারতে। রাত্রি কম হয়নি রমা, সেই বহুদিনের বিস্তৃত নাম। রমা সহসা বলিতে গেল, দুর্নামের বাকি নেই রমেশদা। কিন্তু আপনাকে সংবরণ করিয়া শুধু কহিল, তাতেও ফল হতো না রমেশদা। অন্ধকার রাত্রি নয়, আমি বেশ যেতে পারব বলিয়া আর কোনো কথার জন্য অপেক্ষা না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ, এই উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। ধন্যবাদ।